কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক করছেন। তার অন্যান্য প্রশাসনিক বৈঠকগুলোর মতো কিন্তু এই প্রশাসনিক বৈঠকেও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জুন মালিয়া এবং দেব তারা যেমন রয়েছেন, একই সঙ্গে দুই বিধায়ক শিউলি সাহা এবং দীনেন রায় তারা উপস্থিত রয়েছেন। বৈঠক এখনো চলছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মূলত কোন কোন বিষয় নিয়ে আজকে কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠকে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী? দেখো, একাধিক বিষয় এই বৈঠকে উঠে এসেছে, এমনটাই আমাদের কাছে খবর। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে বৈঠকের যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে তুমি দেখবে যে সব সাংসদরা উপস্থিত রয়েছেন এবং বিজেপির যারা সাংসদ তারা তো বটেই, তৃণমূল কংগ্রেসের যে দুই সাংসদ তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু প্রশাসনিক বৈঠকে কোনো ভাগ কোন দলের কে এই সব বিষয় থাকে না। শুভেন্দু অধিকারীর নিজে এই সমস্ত বেড়াজাল কেটে প্রশাসনিক বৈঠক মানে সাংসদ, প্রশাসনিক বৈঠক মানে সমস্ত বিধায়ক এবং প্রশাসনিক বৈঠক মানে সমস্ত স্তরের যারা প্রশাসনিক কর্তা আছে তাদেরকে নিয়ে এই বৈঠক চলছে। আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে এই 2 ঘন্টার বৈঠকে একটা বড় সময় ধরে আলোচনা হয়েছে যে বন্যার পরিস্থিতি তৈরি হলে কীভাবে তার মোকাবিলা করা যায়। কারণ এই যে দুটো জায়গা, এই দুটো জেলা কিন্তু একেবারে বন্যা কবলিত জেলা। এরকম বছর খুঁজে পাওয়া যায় না যে এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়নি। এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে এই জেলার ছেলে, এখান থেকে উঠেছেন। স্বাভাবিকভাবে তিনি জানেন যে বন্যা হলে মানুষের দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছায়। এই মুহূর্তে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং পুরসভাগুলো কার্যত অকেজো হয়ে পড়েছে। গত নির্বাচনের পট পরিবর্তনের পর থেকে যারা রয়েছেন তারা একেবারে ঘরে বসে গেছেন এবং কোনো পুরসভায় সেই অর্থে কাজ করছেন না। ফলে এই পরিস্থিতিতে বিধায়কদের বাড়তি দায়িত্ব নিতে হবে, প্রশাসনিক কর্তাদের বাড়তি দায়িত্ব নিতে হবে, এই নির্দেশ আজকে এই বৈঠকে দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। দেখো, অতীতে আমরা একাধিক এই ধরনের বৈঠক দেখেছি, কিন্তু 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। একেবারে খাতা কলম নিয়ে কোথায় কোথায় পরিস্থিতি কতটা খারাপ হয়, কী কী অবস্থা তৈরি হয়, তাই নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করছেন। প্রশাসনিক কর্তারা যেই রিপোর্ট তারা পেশ করছেন, এমন ঘটনা কিন্তু নজিরবিহীন। বরং অতীতের যে বৈঠকগুলো হতো অন ক্যামেরা, সেখানে আমরা দেখেছি যে তার অন্য রকমভাবে সেই বৈঠকগুলো হতো। প্রশাসনিক কর্তাদের ধমক খেতে হতো বিধায়কদের সামনে, তৃণমূল নেতাদের সামনে। এখানে কিন্তু একেবারে অন্য ছবি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এটা কিন্তু দীর্ঘদিনের এই 2 জেলার মানুষের দাবি। প্রত্যেকটা নির্বাচনে প্রতিশ্রুতি থাকে, কিন্তু তারপরে কোনো কাজ হয় না। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করা, এটা তার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ফলে এর আগে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হয়েছে ঠিকই, কাজ কিন্তু এতটুকু এগোয়নি। আজকে এই প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে বলে আমাদের কাছে খবর। এবং দেব যেহেতু এখানকার সাংসদ, তিনিও কিন্তু এই ব্যাপারে একাধিকবার সরব হয়েছেন, ফলে তার থেকেও রিপোর্ট চাইছেন। এবং সমস্তটা নিয়ে 11 তারিখে 11ই জুন দিল্লিতে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী সরব হবেন, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ সব মিলে প্রশাসনিক বৈঠক মানে একেবারে নেটওয়ার্ক তৈরি করে পয়েন্ট ধরে ধরে তারা এগোতে চাইছেন। এবং বন্যার মোকাবিলায় কি ব্লুপ্রিন্ট তৈরি হবে, সেটা নিয়েও কিন্তু মোকাবিলায় কি ব্লুপ্রিন্ট হবে, মূলত তা নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা চলছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একই মঞ্চে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ রয়েছেন, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন। সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের 2 সাংসদকে দেখা যাচ্ছে, জুন মালিয়া এবং দেব। বৈঠকে ঢোকার আগে তৃণমূলের বিধায়ক শিউলি সাহা আজকে কি জানিয়েছেন দেখুন। আমরা প্রত্যেকে জনপ্রতিনিধি মানুষের দ্বারা ইলেক্টেড হয়ে এসেছি, আমাদের দায়বদ্ধতা মানুষের জন্য কাজ করা। তো গভর্নমেন্ট ফর্ম করেছে, যে মিনিস্টার ডেকেছেন, সেখানে আসবো, আমার এলাকার কথা তুলে ধরবো, তার মানুষকে কি জবাব দেবো?
মানুষের কাজের জন্য সকলে মিলে তারা এই বৈঠকে অংশগ্রহণ করছেন। প্রশাসনিক বৈঠকে বিরোধীরা তারা আসবেন। আগের যে কটা প্রশাসনিক বৈঠক হয়েছে আপনাদের মনে থাকবে, কল্যাণী, দুর্গাপুর, নবান্ন সব জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের উপস্থিতি চোখে পড়েছিল। এবার আপনাদের শোনাবো ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, তিনি প্রশাসনিক বৈঠক নিয়ে কি জানিয়েছেন। এখানে সমস্ত বিরোধীদেরও ডাকা হয়েছে, এমপিদেরও ডাকা হয়েছে। এটাই হচ্ছে তফাৎ আগেকার সরকার আর এখনকার সরকারের, এটাই পরিবর্তন। এবং আমরা 2021 সালে যে আমরা জিতে বিধানসভাতে গিয়েছিলাম, আমরা যে জনপ্রতিনিধি মানুষের ভোটে আমরা জিতে গিয়েছিলাম, সেটার আমাদের গুরুত্বই ছিল না, গুরুত্ব দিতেও না, গুরুত্ব পেতামও না। আমাদের এই সরকার, বিজেপি সরকার, সেই গুরুত্বটা দিচ্ছে। প্রত্যেকটা বিরোধী লোকেদেরও কথা বলার, মিটিংয়ে ডাকা, তাদেরকে ডাকছে, তারা আসছে, উপস্থিত হচ্ছে, তাদেরও এলাকার কথা শোনা হচ্ছে। তো এটাই হচ্ছে পরিবর্তন। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড়, মেজো, সেজো, ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার, তো কী করি? দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।